অফিসের কাঁচের জানালার বাইরে শ্রাবণের অঝোর ধারা। শুভ ফাইলগুলোর দিকে তাকিয়েছিল, কিন্তু তার মন পড়েছিল পিছনের এক ধোঁয়াটে অতীতে। ঠিক তখনই টেবিলের উপরে নীলা একটা কফির মগ নামিয়ে রাখল আর বলল, শুভ, এক কাপ কফি খাও। বাইরের বৃষ্টির সাথে এই গরম কফিটা বেশ জমবে। নীলার কথায় শুভ যেন একটু বিরক্ত হয়ে উঠল আর বলল, থ্যাংক ইউ নীলা, কিন্তু এখন আমার কফি দরকার ছিল না, আর আমি এখন একটু ব্যস্ত আছি নীলা। কাজ তো সারা জীবনই থাকবে শুভ, কিন্তু নিজের মনের খবর কি একটুও নেবে না? আমি জানি তুমি কেন এমন করো। একবার কি আমায় সুযোগ দেওয়া চায় না? শুভ শান্ত কিন্তু কঠিন গলায় উত্তর দিল, সুযোগ দেওয়ার মতন আর কোনো জায়গা অবশিষ্ট নেই নীলা। বিশ্বাস একবার পড়লে সেখানে ছাই ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। কথাটা বলতেই শুভর মনে পড়ে গেল ফেলে আসা সেই ধূসর দিনগুলোর কথা। কলেজ জীবনের শেষ থেকে মিতালি ছিল শুভর পৃথিবী। মধ্যবিত্ত পরিবারের ছেলে শুভর কাছে ভালোবাসা ছিল উপন্যাসের মতো। টিউশনি টাকা বাঁচিয়ে মিতালির জন্য উপহার কেনা, কিংবা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিজের কেরিয়ার বিসর্জন দিতেও সে রাজি ছিল। কিন্তু ফলাফল, যেদিন শুভর চাকরিটা হয়েও আটকে গেল, সেদিন মিতালি তাকে বলেছিল, ভালোবাসা দিয়ে তো আর পেট ভরে না শুভ। আমার স্বপ্ন অনেক বড়, আর তুমি সেখানেই পড়ে আছো যেখান থেকে তুমি শুরু করেছিলে। এরপর 1 মাসের মাথায় মিতালি অন্য একজনের হাত ধরে চলে যায়, যে শুভর চেয়েও আর্থিকভাবে সচ্ছল। সেই থেকে শুভ শিখে গেছে নারী জাতির কাছে আবেগ এক ধরনের পণ্য। সে নিজেকে গুটিয়ে নিয়েছে এক অদৃশ্য দেওয়ালের ভিতরে। তার কাছে এখন প্রেম মানেই একটি সুনিপুণ অভিনয়। তার কিছুদিন পর একটা সফটওয়্যার কোম্পানিতে শুভ চাকরিটা হয়ে যায়। জয়েন করার পর থেকেই নীলা নামের এই মেয়েটি শুভর পিছনে পড়ে আছে। নীলা হলো শুভর ঠিক বিপরীত, হাসি খুশি, চঞ্চল আর ভীষণ মায়াবতী। সে বারবার শুভর সেই পাথুরে দেওয়ালে ধাক্কা দিয়েছে। সবাই জানে নীলা শুভকে পছন্দ করে, কিন্তু শুভ যেন একটা জ্যান্ত রোবট। তুমি কি সবসময় এমন কঠিন থাকবে শুভ? সব মেয়ে তো একরকম হয় না। হয়তো হয় না, কিন্তু আমি আর কাউকে বিশ্বাস করতে চাই না। আমার কাছে বিশ্বাস শব্দটা ডিকশনারি থেকে হারিয়ে গেছে নীলা। আমি তোমাকে হারানোর ভয় দেখাবো না শুভ, শুধু সাথে থাকতে চাই। সাথে থাকার চেয়ে একা থাকা অনেক নিরাপদ নীলা। অন্তত ধোঁকা খাওয়ার ভয় থাকে না। দয়া করে আমাকে আর এসব প্রপোজাল দিও না। নীলা কিছু না বলে মাথা নিচু করে চলে গেল। শুভ জানালার দিকে ফিরে তাকালো। বৃষ্টির ফোঁটাগুলো যেন তার বুকের মধ্যে জমানো কান্নার প্রতিচ্ছবি। সে নারী জাতটাকে ঘৃণা করতে শিখেছে নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য। কিন্তু নীলার চোখে সে মায়া কি সত্যি অভিনয়, নাকি তার এই ঘৃণা তাকে আরও বড় কোনো কষ্টের দিকে নিয়ে যাচ্ছে? কিছুদিন পর, আজ অফিসের অ্যানুয়াল পার্টি। সবাই যখন আনন্দ আর সেলিব্রেশনে ব্যস্ত, শুভ তখন বারান্দার অন্ধকার কোণায় একা দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। নীলা লাল রঙের একটা শাড়ি পরে আজ খুব সাধারণ কিন্তু মোহনীয় সেজেছে। সে শুভর পাশে এসে দাঁড়ালো আর বলল, আজকের দিনেও কি একা থাকতে হবে শুভ? চলো না, সবার সাথে একটু গল্প করি। তুমি কি আমাকে নজরে রাখাটা নিজের ডিউটি বানিয়ে ফেলেছো নীলা? প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও। আমি জাস্ট চাইছি তুমি একটু হাসো শুভ। তোমার এই একাকিত্ব দেখে আমার নিজের ভিতরটা ছিঁড়ে যায়। ছিঁড়ে যায়? মিতালিও না ঠিক এভাবেই বলতো। আচ্ছা, তোমাদের সবার স্ক্রিপ্ট কি ওই একই জায়গা থেকে লেখা নয়? আবেগ দেখিয়ে কাছে আসা, তারপর সুযোগ বুঝে ছুঁড়ে ফেলে দেওয়া, এটাই তো তোমাদের বৈশিষ্ট্য, তাই না? নীলার চোখে জল টলমল করে উঠল। শুভর কণ্ঠস্বরে আজ বিষের চেয়েও বেশি তিক্ততা। তুমি মিতালের ভুলের শাস্তি আমাকে কেন দিচ্ছ শুভ? আমি তো তাকে চিনিও না, আমি শুধু তোমাকে চিনি। কারণ তুমিও তার মতোই একজন নারী নীলা, আর আমার জীবনে নারীর কোনো স্থান নেই। তোমার এই ভালোবাসা আসলে করুণা, আর আমার করুণার কোনো প্রয়োজন নেই নীলা। এরপর পরের কয়েকদিন শুভ অফিসের কাজে নিজেকে একেবারে ডুবিয়ে দিল। সে নীলার সাথে কথা বলা তো দূরের কথা, তার দিকে তাকানো বন্ধ করে দিল।
এমনকি লাঞ্চ ব্রেকেও সে একা থাকত। কিন্তু কষ্টটা সেখানেই। শুভ যত বেশি নীলাকে এড়াতে চাইছে, অবচেতন মন সে তত বেশি নীলার অভাব অনুভব করছে। কিন্তু তার ইগো আর অতীত তাকে পিছু টানছে। একদিন বিকেলে বৃষ্টির প্রচণ্ড ঝড়ে অফিসের নিচে ট্যাক্সি পাওয়া যাচ্ছিল না। নীলা ছাতা নিয়ে দাঁড়িয়েছিল। শুভকে দেখলো বৃষ্টিতে ভিজছে। সে কাছে গিয়ে বলল, শুভ, এভাবে ভিজছো কেন? আমার ছাতাটা নাও, এভাবে ভিজলে জ্বর আসবে তো। প্রয়োজন নেই, ভিজে ভিজে জ্বরে মরে যাওয়াটাও ভালো, কিন্তু কোনো মেয়ের সাহায্য নেওয়া আমার রুচিতে বাধে। এত ঘৃণা তোমার আমার প্রতি? আমি তো শুধু তোমাকে ভালোবাসতে চেয়েছি। তোমার ভালোবাসাটাই আমার জীবনের সবচেয়ে বড় আপদ। যদি পারো আমাকে মুক্তি দাও নীলা, আমার সামনে আর এসো না প্লিজ। নীলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শুভর প্রতিটি শব্দ তীরের মতো তার বুকে বিচ্ছিল। সেই রাতে সে বারবার মিতালির নাম ধরে চিৎকার করে উঠছিল, আর মাঝে মধ্যে তার ঘোরের মধ্যে নীলার মুখটা ভেসে আসছিল। সে বুঝতে পারছিল না সে কাকে বেশি ঘৃণা করছে, মিতালিকে নাকি নিজেকে। পরদিন শুভ অফিসে না যাওয়ায় নীলা খুবই অস্থির হয়ে পড়ল। কারোর কাছ থেকে শুভর ঠিকানা জোগাড় করে সে তার ফ্ল্যাটে পৌঁছালো। কলিং বেল টিপতেই শুভ দরজা খুলল। উস্কো খুস্কো চুল, লাল চোখ আর প্রচণ্ড জ্বর নিয়ে সে কোনো মতে দাঁড়িয়ে আছে। তুমি এসো কেন এখানে? বলেছি না আমার থেকে দূরে থাকতে। তুমি অসুস্থ শুভ, এই অবস্থায় তোমাকে একা ছেড়ে দিতে পারি না। শুভ নীলার হাত চেপে ধরে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল আর বলল, বেরিয়ে যাও এখান থেকে। তোমার এই সেবা করার নাটকটা বন্ধ করো। আমি যেমন মিতালিকে ঘৃণা করি, আমি তোমাকেও ঘৃণা করি। আমি পুরো নারী জাতটাকেই ঘৃণা করি নীলা, পুরো নারী জাতটা কি। শুভ দরজায় সজোরে ধাক্কা দিল। নীলার হাতটা দরজায় চিবায় পড়ে গেল, কিন্তু সে ব্যথায় উফ শব্দটি করল না। শুভর রুক্ষ ব্যবহারে তার চোখের জল টুপটুপ করে মেঝের ধুলোয় মিশে গেল। শুভ দরজা বন্ধ করে দিয়ে সোফায় বসে পড়ল। তার ঘরটা এখন অন্ধকার কবরস্থান, যেখানে শুধু অতীতের হাহাকার শোনা যায়। সে কি বুঝতে পারছে সে নিজের সাথে এক নিষ্পাপ প্রাণকেও তিলে তিলে ধ্বংস করছে? শুভর দেওয়া সেই ধাক্কা আর অবহেলার পর নীলার পৃথিবীটা যেন হঠাৎ করে বিষাদে ছেয়ে গেল। সে বুঝতে পারল যে পাথরকে সে ভালোবাসার উত্তাপ দিতে চেয়েছিল, সেই পাথর আসলে তাকে ক্ষতবিক্ষত করা ছাড়া আর কিছুই দেবে না। শুভ দরজাটা সজোরে বন্ধ করে দেওয়ার পর দীর্ঘক্ষণ নিস্তব্ধতা বিরাজ করছিল। দরজার ওপাশে নীলার কোনো আর্তনাদ শোনা যায়নি, কোনো কান্নার আওয়াজও না। শুভ সোফায় পড়ে জ্বরের ঘোরে কাঁপছিল, কিন্তু তার অবচেতন মন বারবার বলছে সে বড় ভুল করেছে। একটা তীব্র অনুশোচনা তাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। প্রায় ঘণ্টাখানেক পর যখন সে নিজেকে সামলে দরজা খুলল, দেখল করিডোর শূন্য। শুধু মেঝেতে পড়ে আছে কয়েক ফোঁটা রক্ত আর নীলা ছিঁড়ে যাওয়া ওড়নার একটা অংশ। বাইরে তখন কালবৈশাখী তাণ্ডব। শুভ পাগলের মতো রাস্তায় বেরিয়ে এলো। বৃষ্টির ঝাপটায় চোখ মেলা দেয়, কিন্তু তার মনের কোণে একটা অজানা ভয় দানা বেঁধেছে। মোড়ের মাথায় পৌঁছতেই দেখল একদল লোক জটলা পাকিয়ে আছে। অ্যাম্বুলেন্সের সাইরেন বৃষ্টির শব্দ চিরে দিচ্ছে। শুভর বুকটা ধক করে উঠল। ভিড় ঠেলে সামনে এগোতেই তার পৃথিবীটা থমকে গেল। রাস্তার মাঝখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নীলা। তার সাদা কামিজটা রক্তে লাল হয়ে গেছে। সম্ভবত রাস্তার পার হওয়ার সময় নিয়ন্ত্রণহীন কোনো ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। তার এক হাতে এখনো সে ওষুধের প্যাকেটটা শক্ত করে ধরা, যা সে শুভর জ্বরের জন্য কিনে এনেছিল। নীলা, না, এটা হতে পারে না। শুভর কণ্ঠ আজ রুদ্ধ। যে মেয়েটিকে সে একটু আগেই ঘর থেকে বের করে দিয়েছিল, সেই মেয়েটি তার জন্য ওষুধ হাতে নিয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়েছিল। শুভ যখন নীলার মাথাটা নিজের কোলের মধ্যে তুলে নিল, দেখল নীলার চোখ দুটো অর্ধনিমিলিত। যন্ত্রণায় তার ঠোঁট কাঁপছে, কিন্তু সেই স্নান হাসিতে এখনো কোনো অভিযোগ নেই। ওষুধগুলো ঠিক সময়ে খেয়ে নিও শুভ,
কথাটা শেষ করতে পারল না নীলা। তার নিস্তেজ হাতটা শুভর কোল থেকে ঝুলে পড়ল। শুভর মনে হলো আজ মিতালি তাকে ধোঁকা দেয়নি, আজকে শুভ নিজেই নিজেকে ধোঁকা দিয়েছে। তার 4 বছরের জমানো ঘৃণা আজ এক নিমেষেই কর্পূরের মতো উড়ে গেল। সেখানে জমা হয়েছে এক পর্বতসম অপরাধবোধ। হাসপাতালে নেওয়ার পথে শুভর মনে পড়ল নীলার সেই শেষ কথাগুলো। সে পুরো নারী জাতিকে ঘৃণা করতে গিয়ে সেই মানুষটাকে শেষ করে দিল, যে তাকে নিঃস্বার্থভাবে পুনর্জন্ম দিতে চেয়েছিল। বৃষ্টির জলের সাথে শুভর চোখের জল মিশে একাকার হয়ে যাচ্ছে, কিন্তু আজ আর সেই কান্নার কোনো প্রতিদান নেই। শুভ এখন একা, কিন্তু এই একাকিত্ব মুক্ত হবার নয়। এই একাকিত্ব হলো সারা জীবনের এক অন্ধকার কুঠুরি, যেখানে নীলার রক্তবাঁকা স্মৃতি তাকে প্রতি মুহূর্তে দগ্ধ করবে। কিছুক্ষণ পর হাসপাতালের সাদা করিডোরে যখন ডক্টররা নীলার চিরতরে পঙ্গু হয়ে যাওয়া ঘোষণা দিলেন, তখন শুভ কোনো আর্তনাদ করতে পারেনি। তার মনে হচ্ছিল চারপাশের দেওয়ালগুলো তাকে পিষে মারতে আসছে। সে নীলার শয্যার পাশে গিয়ে দাঁড়ালো। যে মেয়েটি সারাক্ষণ কথা বলতো, আজকে সে যন্ত্রণায় কুঁকড়ে আছে, অথচ তার মুখে কোনো অভিযোগ নেই। শুভ চাকরি থেকে ইস্তফা দিল। যে ক্যারিয়ারের জন্য সে মিতালির কাছে অবহেলিত হয়েছিল, সেই ক্যারিয়ার আজ তার কাছে অর্থহীন। সে নীলাকে নিজের বাড়িতে নিয়ে এলো। তার সাজানো গোছানো ফ্ল্যাটটা এখন এক মিনি হাসপাতাল। শুভ এখন আর ঘড়ি ধরে অফিসে যায় না, বরং ঘড়ি ধরে নীলার ইনসুলিন আর ফিজিওথেরাপির হিসেব রাখে। এক দুপুরে শুভ নীলার জানালার পাশে বসেছিল। বাইরের আকাশটা আজ মেঘলা, ঠিক 4 বছর আগের সেই দিনটার মতো, যেদিন মিতালি তাকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু আজ শুভর মনে মিতালির প্রতি কোনো ঘৃণা নেই, আছে শুধু নিজের প্রতি এক চরম ঘৃণা। তুমি এখনো এখানে বসে আছো? নিজের জীবনটা এভাবে কেন নষ্ট করছো শুভ? জীবনটা তো অনেক আগেই নষ্ট হয়ে গেছিল নীলা। আমি শুধু ধ্বংসস্তূপের ওপর বসে নিজের পাপ গুনছি। পাপ নয় শুভ, তুমি তো কাউকে বিশ্বাস করতে চেয়েছিলে, শুধু মানুষ চিনতে ভুল করেছিলে। সেই ভুলের মাসুল আজ তুমি দিচ্ছ নীলা। আমার এই হাত দুটো দিয়েই তোমাকে আমি দরজার বাইরে ঠেলে দিয়েছিলাম, আর সেই দুটো হাতেই তোমার হুইল চেয়ারের চাকা ঠেলছে। এটাই হয়তো আমার প্রাপ্য শাস্তি নীলা। শুভর দিনগুলো এখন আর সূর্যের আলোয় কাটে না। সে সারাদিন নীলার ঘরের এক কোণায় অন্ধকারের সাথে সখ্যতা করে তুলেছে। একদা নারী বিদ্বেষী শুভ এখন একজন নারীর সেবায় নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। সে বুঝেছে ঘৃণা দিয়ে নিজেকে আড়াল করা যায়, কিন্তু শান্তি পাওয়া যায় না। মিতালি থেকে ঘৃণা শিখিয়েছিল, আর নীলা তাকে শিখিয়ে দিল ভালোবাসা কখনো কখনো রক্তাক্ত হয়েও অমর হয়ে থাকে। রাতের নিস্তব্ধতায় যখন নীলা ঘুমিয়ে পড়ে, শুভ তখন বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার চোখে এখন আর জল আসে না, কারণ তার হৃদয়ের সবটুকু জল অনেক আগেই শুকিয়ে পাথর হয়ে গেছে। সে এখন এক জীবিত ছায়া, যে নিজের তৈরি করা এক নারীকে বন্দী, যেখানে মুক্তির কোনো পথ নেই, আছে শুধু এক দীর্ঘস্থায়ী অনুশোচনা। শ্রাবণের এক অন্ধকার রাত, বাইরে ঝড়ের তাণ্ডব, আর ঘরের ভিতরে এক ভারী নিস্তব্ধতা। নীলা ওষুধের প্রভাবে গভীর ঘুমে আচ্ছন্ন। তার ফ্যাকাশে মুখটা ল্যাম্পশেডের হালকা হলদে আলোয় অদ্ভুত মায়াবী দেখাচ্ছে। শুভ ঘরের কোণে রাখা সেই পুরনো ড্রেসিং টেবিলের আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো। 4 বছর আগে এই আয়নার সামনে দাঁড়িয়ে শুভ শপথ করেছিল সে আর কোনো দিন কোনো নারীকে তার জীবনে ঠাঁই দেবে না। আজকে সেই এক আয়নায় সে দেখেছে এক অন্য মানুষকে। শুভর চোখের নিচে কালি, চুলের রূপলি রেখা আজ ক্লান্তিতে নুয়ে পড়েছে। হঠাৎ তার নজর গেল পাশে রাখা নীলা সেই রক্তমাখা ওড়নাটার দিকে, যা সে এখনো ধুয়ে ফেলতে পারেনি। শুভ ধীর পায়ে নীলার বিছানার পাশে হাঁটু কেড়ে বসল। যে হাত দিয়ে সে একদিন নীলাকে অবজ্ঞায় দূরে সরিয়েছিল, আজ সে এক হাত দিয়ে কাঁপতে কাঁপতে নীলার চাদরটা ঠিক করে দিল। হঠাৎ নীলা ঘুমের ঘোরে যন্ত্রণায় কুঁকড়ে উঠে অস্ফুট স্বরে শুভর নাম ধরে ডাকল। শুভ যেও না,
আমি ভয় পাচ্ছি। শুভ নীলার শীতল হাতটা নিজের গালের মধ্যে চেপে ধরে বলল, আমি আছি নীলা, কোথাও যাব না। সারা জীবন এভাবেই তোমার পাশে থাকবো, যদি তুমি থাকতে দাও। শুভর দু চোখ বেয়ে আজ আর জল পড়ল না, বরং তার বুক চেড়ে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে অনুভব করল তার ভিতরে থাকা সেই প্রতিহিংসা পরায়ণ শুভটা আজকে মরে গেছে। মিতালির দেওয়া ধোঁকা তাকে বিষাক্ত করেছিল ঠিকই, কিন্তু নীলার এই অসহায়ত্ব তাকে মানুষ হিসেবে পুনর্জন্ম দিল। সে টেবিলের উপরে রাখা মিতালি সেই শেষ উপহার, একটি হাত ঘড়ি, যা সে এতদিন ঘৃণার স্মারক হিসেবে আগলে রেখেছিল, সেটি হাতে নিল। মুহূর্তকাল দ্বিধা না করে সে সেটা জানালার বাইরে ছুঁড়ে ফেলে দিল। অন্ধকারের অতলে হারিয়ে গেল তার অতীত ঘৃণার শেষ চিহ্নটুকু। নীলা প্লিজ আমায় ক্ষমা করে দিও। তোমাকে এতদিন ভালোবাসতে পারিনি বলে নয়, তোমাকে মানুষ হিসেবে সম্মান দিতে দেরি করেছে বলে। ঘরের নিস্তব্ধতা যেন শুভর এই স্বীকারোক্তিকে গিলে ফেলল। সে জানালার দিকে তাকিয়ে রইল। বৃষ্টির বেগ বাড়ছে। শুভ জানে তার আগামীর প্রতিটি দিন হবে এক দুঃসহ দহন, যেখানে সে নীলার শরীরের প্রতিটি ক্ষতের জন্য নিজেকে দায়ী করবে। কিন্তু এই দহনই এখন তার একমাত্র শান্তি। সে এখন আর মুক্ত হতে চায় না। সে চায় নীলার এই পঙ্গু জীবনের ছায়া হয়ে সারা জীবন একই ঘরে বন্দী থাকতে। ভালোবাসার চেয়েও বড় এক অপরাধবোধ আজ তাদের এক সুতোয় বেঁধে দিয়েছে, যে বাঁধন মৃত্যুর আগে আর ছিঁড়বে না। শরৎকালের শেষ বিকেলে আকাশে ছোপ ছোপ বিষণ্ণ মেঘ। শুভ আজ আর অফিসে যায় না। তার চার দেওয়ালের পৃথিবী এখন কেবল নীলার হুইল চেয়ার আর ওষুধের প্যাকেটে বন্দী। যে দাম্ভিকতা নিয়ে সে একসময় মেয়েদেরকে তুচ্ছ করত, আজকে সে দম্ভ তার পায়ের তলায় পিষ্ট। নীলা জানালার পাশে বসে ঝাউ গাছের দোলা দেখছিল। শুভ কফির মগ হাতে তার পাশে এসে দাঁড়াতেই নীলা খুব ক্ষীণ স্বরে ডাকল, শুভ, অনেক তো হলো, এবার নিজের জন্য একটু সময় বের করো। আমি তো জানি আমার এই স্থবির দেহটা সেবা করতে গিয়ে তুমি আসলে প্রতিদিন তিলে তিলে নিজেকে শেষ করছো। নিজের জন্য সময় কি করে বের করবো নীলা? আয়নায় দাঁড়ালেই আমি এখন আর শুভকে দেখি না, কেবল এক অপরাধীকে দেখি, যে অপরাধী তার ঘৃণার বীজ দিয়ে একটা জ্যান্ত মানুষকে পাথর বানিয়ে ফেলেছে। আমি তো তোমাকে ঘৃণা করি না শুভ, আমি তো ভালোবেসেই সব সয়ে নিয়েছি। সেটাই তো বড় সমস্যা নীলা, তোমার এই ভালোবাসাটাই আমার জীবনের ফাঁসি। মিতালি আমাকে ধোঁকা দিয়ে একা করেছিল, আর তুমি ভালোবাসা দিয়ে আমাকে চিরঋণী করে দিলে। এই ঋণের বোঝা নিয়ে বেঁচে থাকাও যে মরার চেয়েও কঠিন। শুভ নীলার হাতটা নিজের কপালে ছোঁয়ালো। যে চোখে মিতালির জন্য একসময় আগুন ঝরত, আজকে সেই চোখে কেবল নোনা জলে সিক্ত। সে বুঝতে পেরেছে ঘৃণা কোনো সমাধান নয়, বরং ঘৃণা মানুষকে অন্ধকার করে দেয়, ঠিক যেভাবে শুভ অন্ধ হয়ে তার জীবনের শ্রেষ্ঠ উপহারটি নিজের হাতে ধ্বংস করে দিয়েছে। শুভ এখন আর মুক্তি চায় না, সে চায় এই অপরাধবোধের দহন সারা জীবন তার বুকে জ্বলুক। নীলার হুইল চেয়ার ঠেলতে ঠেলতে সে এখন এক অনন্ত গোধূলির পথে হাঁটছে, যেখানে সূর্যাস্ত আছে কিন্তু কোনো নতুন ভোরের আশা নেই।